আসসালামু আলাইকুম। প্রাইমারির প্রধান শিক্ষক, প্রাইমারির সহকারী শিক্ষক, ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য বিগত সালের বাছাই করা প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আমাদের প্রশ্ন সলভিং ক্লাস। প্রশ্ন সলভিং ক্লাসের আজকে ৫ পর্বে আপনাদের স্বাগতম। আমরা এমন কিছু প্রশ্ন এখানে সাজিয়েছি যেখানে গণিত, যেখানে থাকছে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান। যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, এমনকি অপশন থেকেও প্রশ্ন তৈরি হয়ে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো নিয়েই আপনাদের জন্য প্রতিদিন রাতে লাইভে আসছি। আমি জি এম জাহাঙ্গীর আলম, এক্স স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে নন ক্যাডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এবং আমার প্রথম সরকারি চাকরি শুরু হয়েছিল প্রাইমারি সহকারী শিক্ষকতা দিয়ে। তো আমি আমার যে অভিজ্ঞতা দিয়ে প্রাইমারিতে চাকরি পেয়েছিলাম, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদেরকেও সেই স্বপ্নের চাকরিতে এগিয়ে নিয়ে যেতে চাই। যারা আমাদের সাথে থাকতে চান, অবশ্যই পেজটির সাথেই থাকবেন। আশা করি আপনার স্বপ্নর যাত্রাকে আমিও একজন আহ, সহযোগী হিসেবে পাশে থাকতে চাই। তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে এই ভিডিওটি অন্তত ৫টি করে শেয়ার দিবেন। এটা কৃতজ্ঞতা স্বরূপ এটা করবেন। আপনি যদি অন্যের উপকার করেন, তাহলে আল্লাহ আপনাকে উপকার করবেন ইনশাআল্লাহ। সো দেখতেই পাচ্ছেন যে এক ক্লাসে ২-৩ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে গণিতগুলো সলভ করব, এই একটা গণিত সলভ করলাম মানে কিন্তু শুধু ওই একটাই শেখা হলো না। ওই একটা অঙ্ক দিয়ে আপনি কিন্তু শত শত হাজার হাজার অঙ্ক করতে পারবেন। সো বেসিক থেকে শিখবো এবং সহজে শিখবো। তো আমি একটু দেখে নিই, আপনারা শেয়ার করতে থাকুন যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা আমি একটু এনশিওর হব। আর কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, এই বিষয়টা একটু নিশ্চিত করবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানবেন। আচ্ছা, আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন দেখেন এখানে একটি আহ, গণিত দেয়া আছে, তারা কাগজ কলম নিয়ে একটু সমাধান করে আমাদের সাথে অ্যান্সার দিন। আমরা এখনই মূল ক্লাসে চলে যাব। আজকে আমাদের কিন্তু সাধারণ জ্ঞান প্লাস গণিতের অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব, যেটা খুবই ইফেক্টিভ হবে। মাশাআল্লাহ, অনেকজন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা আর বিলম্ব করব না, এখনই মূল মূল আলোচনায় চলে যাব। তো আমি যে কথা প্রতিদিন বলি যে ২০২৫ সাল হোক আপনার প্রস্তুতির বছর এবং ২০২৬ সাল হোক আপনার বেকারত্ব ঘোচানোর বছর। সো শুরুতে আমরা যে অঙ্কটা দিয়ে শুরু করতে চাই, আজকের যে ক্লাসে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, ইনশাল্লাহ আগামীতে যে কোনো পরীক্ষায় এখান থেকে আপনি নিঃসন্দেহে প্রশ্ন কমন পাবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখান থেকে আপনারা প্রশ্ন দৃঢ়ভাবে মানে প্রশ্ন কমন পাবেন। সেলিম মাহমুদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে দেখছেন একটু রেসপন্স করুন, যাতে আমাদের ক্লাস রিয়াকশনের ভিত্তিতে আমরা একটু বুঝতে পারি যে আপনারা আছেন আমাদের সাথে। লাইভ রিয়াক্ট দেন, মানে লাভ রিয়াক্ট দেন, দিয়ে অন্তত আমাদের সাথে একটু রেসপন্স করুন। তাহলে আমরা প্রথমেই যে অঙ্কটা করব তার আগে একটু বলে নিই, এই কোর্সটা কিন্তু আহ, এই লাইভ ক্লাসটা যে যে চাকরির জন্য কাজে লাগবে, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি সহকারী শিক্ষক, ১৯তম নিবন্ধন সহ আরো যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এই ধরনের ম্যাথগুলো কিন্তু ঘুরে ঘুরেই আসে। আচ্ছা, ইসমাইল হোসেন ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেলিম মাহমুদ আমাদের সাথে যুক্ত আছেন, আরো বেশ কয়েকজন যুক্ত আছেন। সবাই একটু শেয়ার করে দিন, অন্তত ৫টা করে শেয়ার দিন। অন্যকে একটু মেনশন করুন যাতে আমাদের লাইভে বেশি বেশি সংযুক্ত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুরু করি। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখেন, এই ধরনের অঙ্ক কিন্তু জাস্ট আপনি ৩০ সেকেন্ডে করতে পারবেন, তবে প্র্যাকটিস করতে হবে। সেলিম মাহমুদ ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৬০ টাকা কম। উক্ত বই ও কলমের মোট মূল্য এক্ষেত্রে ৪৩ টাকা হলে বইটির মূল্য কত? দেখেন একটি বই, ধরেন এটা একটা বই, এটা একটা বই, আর এইটা হচ্ছে একটা কলম, এটা একটা কলম। তাহলে এই বই এবং কলমের এক্ষেত্রে মূল্য ৪৩ টাকা দিয়ে আছে। আবার বলেছে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৬০ টাকা কম। আচ্ছা, বইয়ের দাম কিন্তু বেশি, তো আমি বইয়ের দাম ধরে নিলাম এক্স, বইয়ের দাম ধরে নিলাম এক্স। তাহলে কলমের দাম কিন্তু, এই যে কলম, এটা এটা কিন্তু কলম, আমি হয়তো ভালো আঁকতে পারি না, এটা একটা কলম। এই কলমটার মূল্য, এই কলমটার মূল্য বইয়ের দামের চেয়ে ৬০ টাকা কম।
তাহলে বইয়ের দাম যদি এক্স টাকা হয় তাহলে কলমের দাম কত? এটা কলমের দাম কিন্তু এক্স মাইনাস 7, কারণ বইয়ের দাম যা হবে তাছাড়া আরো 60 টাকা কম হবে এটা। তাহলে দেখেন আমরা এক্ষেত্রে দাম কত 43, তাহলে সত্য মতে বলতে পারি এক্স প্লাস এক্স মাইনাস 7 ইকাল টু 43। বাংলাদেশ ইংলিশ হয়ে যাচ্ছে, এটা আমি 43 লিখলাম। এইটা কিন্তু এখন সমীকরণের এইটা করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সোহেল রানা ময়মনসিংহ থেকে, রেজা রিজা ঢাকা দোহার থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান। তাহলে আমরা দুইটা এক্স যোগ করলে হবে 2x, আর এই মাইনাস 7 যদি ওই পাশে যায় তাহলে প্লাস 7 হয়ে যাবে, তাহলে 43 যোগ 7। তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু বের করব, এখানে যোগ করলে হবে 50, আর এই 2 গুণ আকারে আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 25 দুগুণ 50, 25 দুগুণ 50, তাহলে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 25। দেখেন এক্স আমরা কিসের দাম ধরেছিলাম? এই যে বইয়ের দাম ধরেছিলাম এক্স। তো এক্স এর ভ্যালু কত বলেছে? 25 টাকা। এক্স এর ভ্যালু হচ্ছে 25 টাকা। যদি বলতো কলমের মূল্য কত টাকা, তাহলে এই 25 থেকে 7 বাদ দিলে কিন্তু কলমের মূল্য 18 টাকা। দেখেন তাহলে বইয়ের মূল্য কিন্তু 25 টাকা বেরোলো, আবার কলমের মূল্য ওখান থেকে যদি 25 থেকে 7 বাদ দেন, কারণ 7 টাকা কম 18, এই 18 আর 25 যোগ করলেও কিন্তু 43 হয়। এটা কিন্তু আমরা শুদ্ধি পরীক্ষা করেও দেখতে পেলাম। শুদ্ধি পরীক্ষা করেও কিন্তু আমরা এই জিনিসটা ইনশিওর হলাম যে এটা কিন্তু শুদ্ধি পরীক্ষা করলেও হচ্ছে। তো যারা সঠিকভাবে অ্যান্সার করেছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। দেখেন এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে এবং অনেকেই বুঝতে পারেন না এই অঙ্কটা। আশা করি আজকের পরে এই ধরনের অঙ্ক আর ভুল হবে না। বলছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি, পাত্রটির ওজন কত? এই ধরনের অঙ্ক আপনারা অনেকেই বুঝতে পারেন না, বাট না বুঝার কি আছে আমি সেটাই বুঝি না। দেখেন এইটা আপনি বুঝতে পারবেন। আমি আগে একটু ছবি আঁকি, ছবি এঁকে তারপরে করি। আচ্ছা আমি কালারটা সাদাই নিই, আমার সাদা বেস্ট কালার। দেখেন একটা পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রে তেল আছে অর্ধেক। অর্ধেক বলছে একটি তেল পূর্ণ পাত্রের ওজন 32 কেজি। আচ্ছা যদি সম্পূর্ণ তেল থাকে, সম্পূর্ণ যদি তেল থাকে তাহলে তার ওজন হবে 32 কেজি। কয় কেজি? এটা হচ্ছে 32 কেজি। ফুল তেল যদি থাকে তাহলে 32 কেজি। এবার বলছে যদি এবার বলছে এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। দেখেন আমি এই সেম আর একটা পাত্র আঁকবো, এই পাত্রের ওজন যদি অর্ধেক তেল থাকে, যদি অর্ধেক তেল থাকে তাহলে তার ওজন হবে 20 কেজি। 20 কেজি, 20 কেজি, 20 কেজি। এখন বলছে পাত্রটির ওজন কত? পাত্রটির ওজন কত? দেখেন পাত্র, তেল যখন ফুল থাকছে আর যখন হাফ থাকছে এটা কোনো বিষয় না, পাত্রের ওজন কিন্তু একই। তাহলে দেখেন আমি এই অঙ্কটা যেভাবে করব, এই এইটা থেকে দেখেন আহ, এক পাত্র মানে পাত্রটা কিন্তু সম্পূর্ণ পাত্র। আচ্ছা আমি বললাম পাত্র, পাত্র প্লাস, আচ্ছা তেল প্লাস বোতল বা পাত্র, হ্যাঁ, তেল প্লাস পাত্রের ওজন কত? 32 কেজি, তাই না? 32 কেজি। এখন যখন কিনা অর্ধেক তেল থাকছে তখন কিন্তু 20 কেজি। তাহলে আমি বলি অর্ধেক তেল সমান কত? অর্ধেক তেল সমান, অর্ধেক তেল আর পাত্রের ওজন কত? তখন কিন্তু 20 কেজি, তখন কিন্তু 20 কেজি। এখন যদি আমি এই দুইটা জিনিসকে বিয়োগ করি, এইটা দুইটা জিনিসকে যদি বিয়োগ করি, পাত্র পাত্র বাদ, তাহলে এই পূর্ণ তেল থেকে অর্ধেক তেল বাদ দিলে হাফ তেলের ওজন কত আসছে? আমার হাফ তেলের ওজন আসছে, হাফ তেলের ওজন এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 12 কেজি। হাফ তেলের ওজন হচ্ছে 12 কেজি। বুঝতে পেরেছেন কিনা? পূর্ণ তেল প্লাস পাত্রের ওজন 32 কেজি, হাফ তেল আর পাত্রের ওজন 20 কেজি, তাহলে হাফ তেলের ওজন হচ্ছে 12 কেজি। এখন যদি আমরা হাফ তেলের ওজন 12 কেজি হয় তাহলে ফুল তেলের ওজন কত? এক এক তেলের ওজন কত? হাফ তেলের ওজন যদি হয় 12 কেজি, তাহলে ফুল তেল সম্পূর্ণ তেলের ওজন কিন্তু 12 গুণ 2 মানে হচ্ছে 24 কেজি। 24 কেজি। তাহলে এই যে বোতলটা, এই বোতলটায় কিন্তু ফুল তেলের ওজন কিন্তু 24 কেজি, যেখানে পাত্র সহ 32 কেজি। তাহলে দেখেন এই যে পাত্র সহ ওজন 32 কেজি, আর আমরা দেখলাম তেলের, শুধু তেলের ওজন হচ্ছে 24 কেজি,
তার মানে পাত্র সহ 32 কেজি থেকে 24 কেজি বাদ দিলে 8 কেজি হচ্ছে পাত্রের ওজন। তাহলে উত্তর হবে পাত্রের ওজন 8 কেজি। পাত্রের ওজন কয় কেজি? রেজা রেজা অলরেডি উত্তর দিয়েছেন 8 কেজি। থ্যাংক ইউ ভেরি মাচ। শাহিন আহমেদ বগুড়া থেকে দেখছেন, ওয়েলকাম। থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন। তো এই অঙ্কটা কিন্তু আমরা খুব সহজে এইভাবে করে ফেলতে পারি। আর আপনি বারবার প্র্যাকটিস করলে কিন্তু আমি যত সময় নিয়ে করেছি এত সময় লাগবে না। ঠিক আছে, আমি আপনাদের তো বুঝাচ্ছি যার কারণে বেশি সময় লাগছে। এরপরে দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, এটা বানানটা ভুল হয়ে গেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য কত? আচ্ছা, সালমা আক্তার আহ, নারায়ণগঞ্জ থেকে উত্তর দিয়েছেন 8 কেজি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই অঙ্কটা একটু কঠিন মনে হবে আপনাদের কাছে, কিন্তু আহ, তারপরেও করে ফেলি নাকি পরে করবো এটা? দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য কত? সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য কত? আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ধরেন আমি একটা সংখ্যা নিলাম 12, এটাকে বলা হয় একক স্থানীয় আর এই এককে বলা হয় দশক স্থানীয়, তাই না? তাহলে আমি ধরি একক স্থানীয় অঙ্ক ধরলাম এক্স, আর দশক স্থানীয় অঙ্ক ধরলাম, যেহেতু বলেছে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক ধরলাম হয়। তাহলে সংখ্যাটি কি হবে বলেন তো? এই যে সংখ্যাটি কিন্তু তখন হবে, এই যে দশকের সাথে 10 গুণ হয়, তার মানে দশক স্থানীয় মানে 10 হয়, আর এককটা যোগ হয়, তাহলে একক হচ্ছে 10i প্লাস এক্স। তাহলে একক স্থানীয় এক্স হলে আর দশক স্থানীয় ওয়াই হলে সংখ্যাটি হবে 10i প্লাস এক্স। এটাও যারা বোঝেন না তাদেরকে আমি একটু বুঝাই বলি। দেখেন, আমি বললাম দশক, এই যে 23টা কিভাবে হয়েছে জানেন? এই দশকের সাথে 10 গুণ, তার মানে 20 গুণ, এই দুইটা মানে কি 2 গুণ 10 যোগ, আর 3-এর সাথে একক মানে 1 গুণ, 3 গুণ 1, দশক মানে 10 গুণ। এই যে দশকের সাথে কি হয়, এই যে দশক না দশকের সাথে 10 গুণ হয়, এখানে আমি দশক ধরেছি ওয়াই, তাই ওয়াই এর সাথে 10 গুণ, আর একক মানে 1 গুণ। এই যে দেখেন 10 দুগুণ 20, আর এই 3 একে 3, এটাও কিন্তু 23। তার মানে অঙ্কগুলো আমাদের কিন্তু এইভাবে গঠিত হয়। আমাদের এই অঙ্কটা একটু সময় লাগবে, একটু ব্রডলি বুঝাবো। একক স্থানীয় ওয়াই এবং দশক স্থানীয়, একক স্থানীয় এক্স এবং দশক স্থানীয় ওয়াই ধরলে সংখ্যাটি হবে 10y প্লাস এক্স। এবার বলছে যদি সংখ্যাটির স্থান বিনিময় করা হয়, সংখ্যাদ্বয়ের স্থান বিনিময় করলে মানে কি? এবার স্থান বিনিময় যদি করাই তাহলে একক স্থানীয় অঙ্ক হবে, তখন আগে ছিল এক্স, এবার একক স্থানীয় হবে ওয়াই, আর দশক স্থানীয় হবে, আগে ছিল ওয়াই এবার হবে এক্স। আচ্ছা, স্থান বিনিময় করলে সংখ্যাটি তখন কি হবে? সংখ্যাটি তখন কিন্তু হবে, এই যে আগে ছিল 10 হয়, এবার হবে 10x মাইনাস যোগ শুধু ওয়াই। তাহলে সংখ্যাটি স্থান বিনিময় করলে হয় এইটা, আর আগের সংখ্যাটি এইটা। এখন স্থান বিনিময় করলে পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পায়, তার মানে এইটা, আর এইটার বিয়োগফল হচ্ছে 63। তাহলে আমরা সত্য মতে বলতে পারি যে এইটা লিখবো 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই, এটা হচ্ছে স্থান বিনিময়ের পরের সংখ্যা, আর এটা আগের সংখ্যা বিয়োগ, আগের সংখ্যা কত? এই যে 10y, এই যে বিয়োগের কারণে স্থান চিহ্নের পরিবর্তন হবে মাইনাস এক্স, আর এই স্থান বিনিময় করলে হবে 63, এটা হবে 63। এইবার এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসছে। দেখেন এখানে যদি বিয়োগ করি 10x থেকে x বাদ দিলাম আর 10y থেকে y বাদ দিলাম, তার মানে হচ্ছে 9x মাইনাস 9y সমান 63। যদি উভয় থেকে 9 বিয়োগ করে দিই তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 63। তাহলে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 63/9, 7 9 63। তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7। দেখেন x বলছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয় আমরা একক স্থানে ধরেছিলাম x আর দশক y, তার মানে এই x আর y এর পার্থক্য কিন্তু হয়েছে 7। এই যে পার্থক্য মানে কত? 7। তাহলে উত্তর হবে 7, উত্তর হবে 7।
নওয়াজ মাহফুজ, থ্যাংক ইউ ভেরি মাচ, অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ জানাচ্ছি সালমা আক্তার, আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে আমরা রেজা রেজা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো কিছু অঙ্ক দেখি, জ্যামিতি থেকে অঙ্ক দেখি। দেখেন জ্যামিতি, আহ, আমি বলবো চাকরির পরীক্ষার জন্য জ্যামিতির যে কয়টা অঙ্ক আসুক না কেন আপনি কিন্তু মুহূর্তেই করতে পারবেন, মুহূর্তে। খুব সহজেই জ্যামিতির অঙ্কগুলো করা যায়। কিভাবে করা যায় দেখুন, এই একটা অঙ্ক, অঙ্কটা আগে পড়ি তারপরে আমরা সমাধান করে ফেলি। বলছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত সেমি। আচ্ছা, এখানে বলেছে একটি বৃত্ত, তাই না? একটা বৃত্ত। এরপরে বলেছে একটি জ্যা 24 সেন্টিমিটার, একটি জ্যা। আচ্ছা, জ্যা কাকে বলে? কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে জ্যা বলে। তো আমি জ্যাটা যে কোনো জায়গায় আঁকতে পারি, আমার ইচ্ছা মতো আমি নিচে আঁকলাম। এই জ্যাটা কত? 24 সেন্টিমিটার। এই জ্যাটা কত? 24 সেমি। এরপরে বলেছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত? 15 সেন্টিমিটার। ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলে ব্যাসার্ধ। তো আমি ব্যাসার্ধটা এই কেন্দ্র থেকে এইটার সাথে জুড়ে দিলাম, তাহলে কিন্তু এটা ব্যাসার্ধ। এটা কি? এটা কিন্তু ব্যাসার্ধ। প্রশ্ন হচ্ছে কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব, এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত, এইটা কিন্তু আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা এই যে ব্যাসার্ধ পেলাম 15, আর এই যে জ্যা কত, জ্যা পুরাটাই 24। তাহলে এই যে কেন্দ্র থেকে এর উপর যদি কোনো লম্ব অঙ্কিত হয়, এটা সমান দুই ভাগে বিভক্ত হয়, তাহলে 24-এর অর্ধেক, এটা হচ্ছে 12। তাহলে এইটা যে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা সমকোণ তৈরি হয়েছে। আর সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অতিভুজ, সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে 15 আর ভূমি হচ্ছে 12, তাহলে লম্ব কত? এটা আমরা কিন্তু অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এই সূত্র দিয়ে করতে পারি, কিন্তু আমি সূত্র ছাড়াই আপনাদের দেখেন খুব সহজেই করতে পারি। সমকোণী ত্রিভুজের অনুপাতগুলোর সবসময় এরকমই হবে, 3 4 5, 3 4 5। মনে রাখবেন এই যে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে সমকোণী ত্রিভুজ, এইটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা অবশ্যই 5 হবে। ঠিক আছে? এবার অনুপাতকে যদি আপনি একই সংখ্যা দিয়ে গুণ করে বাড়ান, তাতে কোনো মানের পরিবর্তন হয় না। একে আমি সবাইকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণ 6, এটা 4 দুগুণ 8, এটা হবে 5 দুগুণ 10। যদি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখেন এটাকে আমি এখন এইটাকে 3 দিয়ে যদি গুণ করি, 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা যে জিনিসটা দেখেন, এখন আমরা যে জিনিসটা পেয়েছি দেখেন, এখানে এইটা কত পেয়েছি? 15। এটা কত পেয়েছি? 12। আমাদের প্রশ্ন হচ্ছে এইটা কত, তাই না? দেখেন এটা হচ্ছে আমরা 15 পেয়েছি, এই 15 এখানে পেয়েছি, এই 12 পেয়েছি, এই 12। তার মানে অবশ্যই এটা কত হবে? এটা 9। তাহলে উত্তর কিন্তু 9। তাহলে আপনি সমকোণী ত্রিভুজের এই রেশিওটা একটু মনে রাখবেন, 3 4 5, 3 4 5। আর একটা মনে রাখবেন, 5 12 13। ওইটাকে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে এরকম একটা রেশিও, এরকম রেশিওর হারে বাড়ে বা কমে। তাহলে এর যে এইটার উত্তর হবে কত? 9 সেন্টিমিটার। খুব সহজেই কিন্তু আমরা করতে পারি, একটা ছবি জাস্ট মনে মনে এঁকে ফেলবেন, সহজেই অঙ্কটা করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে পরবর্তী একটা প্রশ্নে চলে যাই। 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ বাগানের চারিদিকে 5 ফুট একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ ফুট? দেখেন এই অঙ্কটাও অনেকেই মানে গুলিয়ে ফেলে, কি কারণে হয় সেটাও বোঝে না। দেখেন আমি এখানে একটা বাগান আঁকলাম, এই বাগানটার এইখানে কত? 80 ফুট। এটা কত? 80 ফুট। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 70 ফুট, এটা হচ্ছে 70 ফুট। তাহলে বাগানের ক্ষেত্রফল কত বলেন তো? কোথায় লিখবো? এখানে লিখে, এখানে হচ্ছে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 80, প্রস্থ কত? 70। তাহলে 70 আর 80 গুণ করলে 27 টা 56, 5600। এখানে কি আছে?
বর্গফুট, বর্গফুট। তাহলে বাগানের ক্ষেত্রফল কিন্তু 5600 বর্গফুট, এটা। এবার বলছে বাগানের চারিদিকে 5 ফুট একটি রাস্তা আছে। আচ্ছা, এই দিকে 5 ফুট রাস্তা আছে, এই দিকেও 5 ফুট রাস্তা আছে, এই দিকেও 5 ফুট রাস্তা আছে, এই দিকেও 5 ফুট রাস্তা আছে। তাহলে 5 ফুট মানে কি, এই দিক থেকে কিন্তু এই 5 ফুট আছে, এদিক থেকেও কিন্তু 5 ফুট আছে, তারপরে এই পাশে 5 আর এই পাশে 5, 10। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হয়ে যাবে? এই 5 আর এই 5, 10 না, 10 আর এই 80, 90। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 90। তার মানে এইটা কিন্তু তখন হয়ে যাচ্ছে 90। বুঝতে পেরেছেন কিনা? আবার দেখেন, তখন এবার আসি প্রস্থ কত। আগে ছিল কত? 70। আগে ছিল এইটা কত ছিল? 70। এখন এইদিকে 5 বেড়ে গেছে, এদিকেও 5 বেড়ে গেছে। তাহলে এখানেও 5 বেড়েছে, এখানেও 5 বেড়েছে। তাহলে এই 5 আর এই 5, 10, 70 আর 10, 80। তার মানে এখন এই দুইটা মিলে কিন্তু হয়ে গেছে 80। এই পুরাটা কত হয়ে গেছে? 80। তাহলে রাস্তা সহ বাগানের প্রস্থ কিন্তু 80। তাহলে দেখেন, রাস্তা প্লাস বাগানের বাগানের ক্ষেত্রফল কত? রাস্তা প্লাস বাগানের ক্ষেত্রফল এই 90 আর 80 গুণ করলে 8 নং 72, 7200 বর্গফুট। এখন দেখেন, আমি যদি এখান থেকে বিয়োগ করে দিই এই বাগানের ক্ষেত্রফল বিয়োগ, তাহলে এখন শুধু থাকবে রাস্তার ক্ষেত্রফল। এখন শুধু কি থাকবে? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল আমি যদি এই যে 7200 থেকে 5600 বিয়োগ করি, তাহলে 0 0, 6 কত বল? 12, 6 হলে 12, হাতে হলো 1, 6 আর কত হলে 13, সরি, 6 আর কত হলে 7, 1, 1600। এটা কিন্তু 1600 বর্গফুট, 1600 বর্গফুট। তাহলে উত্তর কোনটা হবে? 1600 বর্গফুট। খুব সহজেই কিন্তু এইভাবে করে ফেলতে পারি। মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকজন লাইভে যুক্ত আছেন। আমরা একটু সময় নিয়ে অঙ্ক করাচ্ছি। মূল উদ্দেশ্য কি, একটা অঙ্ক শিখবো, এমনভাবে শিখবো যেন এই ধরনের অঙ্ক আসলে আপনি আর না ভুল করেন। হয়তো এই ধরনের অঙ্ক আসবে, এখানে সংখ্যাগুলো জাস্ট পরিবর্তন থাকবে, তখন কিন্তু খুব সহজে করতে পারবেন। সেলিম মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে রিপ্লাই করার জন্য। সালমা আক্তার উত্তর দিয়েছিলেন 1600। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা অঙ্কগুলো করবেন তাদেরকে। বীর বাহাদুর কক্সবাজার ঘুরতে আসবে ইনশাআল্লাহ। তারপরে সেলিম মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আরো একটি প্রশ্নে চলে যাব। দেখেন, এখানে বলা হয়েছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার। আচ্ছা, এটা বাংলায় লেখা 4 মিটার। বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? এখন এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে, পরিসীমার সূত্র। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা যদি যাদের মনে নেই তারা কিন্তু অঙ্ক করতে পারবেন না। জ্যামিতির আরেকটা পূর্ব শর্ত হচ্ছে আপনার সূত্র পারা। রেজা রেজা সঠিক অ্যান্সার দিয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, আমি যদি প্রস্থ ধরলাম এক্স, আর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে আমি দৈর্ঘ্য কত ধরবো? 4 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 4। এবার বলেছে পরিসীমা দেওয়া আছে 32 মিটার। আচ্ছা, পরিসীমার সূত্র আমরা এখন ব্যবহার করব সত্যমতে। যেহেতু এখানে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে পরিসীমার সূত্র লিখবো, আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফলের সূত্র লিখতাম। এইভাবে কিন্তু করতে হয়। তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, 2 সূত্রে 2, দৈর্ঘ্য কত? এইটা এক্স প্লাস 4, আর প্রস্থ কত? এই যে এক্স ধরে নেওয়া এক্স। তাহলে এটা কিন্তু পরিসীমা, আর বাস্তবের পরিসীমা 32। তাহলে এইটা সমান কিন্তু আমরা বলতে পারি 32। এইটা ক্যালকুলেশন করলে এক্স এর মান আমরা প্রস্থ পাবো। তাহলে দেখেন, এই ব্র্যাকেটের কাজ যদি করি, এক্স আর এক্স যোগ করলে হবে 2x, আর এখানে আছে 4, আর এই 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 32/2, 16 দুগুণ 32। এখন দেখেন, এই 2x সমান হয়ে যাবে, এই 4 যোগ 4 ওই পাশে গেলে বিয়োগ 4 হয়ে যাবে, তাহলে 16 বিয়োগ 4। তাহলে x সমান হবে 12/2, এই 2 ভাগ হয়ে যাবে, 6 দুগুণ 12। তাহলে x এর মান কিন্তু 6। x এর মান 6 মানে কি? প্রস্থ কিন্তু 6। আমাদের জানতে চাইছে কি দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য কিন্তু এর সাথে আরো 4 বাড়বে, কারণ দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি, তাহলে 6 যোগ 4, 10 মিটার। তাহলে উত্তর হবে দৈর্ঘ্য 10 মিটার। এখন যদি দৈর্ঘ্য না জানতে চাই, যদি বলতো দৈর্ঘ্যের ক্ষেত্রফল কত,
মানে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে কিন্তু এই 6 আর 10 গুণ করলে 6 10 60 হতো। স্যার মোহাম্মদ ইমরান আলী দেখছেন হচ্ছে বগুড়া থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জুয়েল জুনায়েদ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে সংযুক্ত আছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে অন্তত 5টা করে শেয়ার দিবেন, 5টা করে শেয়ার দিবেন। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। দেখেন এই যে পড়তে যত সময় লাগবে এই অঙ্ক করতে তার চেয়ে কম সময় লাগবে। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? প্রথম থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত আগামাথা কিছুই পান না। আজকের পরে এই অঙ্ক আপনার আর পড়ে কিছু বোঝা লাগবে না, আপনার অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। তার আগে একটু আগে যে অঙ্ক করাইছিলাম সেটা কি মনে আছে? যে সমকোণী ত্রিভুজের অনুপাত কেমন হয়? 3 4 5, 3 4 5 এইভাবে কিন্তু হয়। এই জিনিসটা যে কত জাদুকরী একটা ম্যাজিক, এটা আপনি বুঝতে পারবেন। তো এটা কাজে লাগাবো। তার আগে আমরা একটা ছবি আঁকবো। দেখেন বলছে 50 মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা। আচ্ছা এইটা হচ্ছে দেয়াল, এটা কি দেয়াল? এবার 50 মিটার একটা লম্বা মই দেয়ালের সাথে হেলান দেয়া। আচ্ছা এটা কিন্তু দেয়াল, আমি কি বলেছি এটা দেয়াল। এবার বলছে মই বললেই কি হবে, সেটা খাড়া ভাবে হবে। মই কিন্তু খাড়া ভাবে সরি এই লম্বা ভাবে থাকতে পারবে না। তাহলে মইটা আমি এদিকেও আঁকতে পারি এদিকেও আঁকতে পারি, আমি এইদিকে আঁকলাম। মইটা কিন্তু এইভাবে আছে। এই মই কত মিটার লম্বা? এটা হচ্ছে 50 মিটার লম্বা। মই মানে কি? অতিভুজ। মই মানে অতিভুজ, আর এটা হচ্ছে দেয়াল মানে এই সমকোণী ত্রিভুজের লম্ব। এবার বলছে দেখেন মইয়ের এক প্রান্ত মাটি হতে, এই যে মাটি, এই মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। এই যে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায়, 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। বলছে মইয়ের এক প্রান্ত হতে অপর প্রান্ত আহ, মইয়ের এক প্রান্ত হতে দেয়ালের অপর প্রান্তের দূরত্ব কত? আচ্ছা এটা আপনার এত বেশি বোঝার দরকার নেই। বলছে মইয়ের এক প্রান্ত মাটি হতে, এই যে মাটি হতে 40 মিটার উচ্চতায়, এই যে এখানে 40 মিটার উচ্চতায় মইয়ের সাথে স্পর্শ করে। তাহলে এইটা হচ্ছে 40, জানতে চাইছে এইটা কত। এই মইয়ের অপর প্রান্ত, মইয়ের এই অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব, এই দেয়ালের দূরত্ব কত এটা আপনাকে বের করতে হবে। এইটা কত বের করতে হবে। সব সময় এই ধরনের অঙ্ক হয়তো এই দুইটা ইনফরমেশন দিয়ে অন্যটি জানতে চাইবে। আচ্ছা ইতিমধ্যে অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছেন। এটা হচ্ছে 50, এটা হচ্ছে 40, তাহলে এইটা কত, তাই না? দেখেন আমরা এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের মানে অনুপাত কিভাবে হয়? বাহুগুলোর অনুপাত 3 4 5। এখন সবার সাথে আপনি 10 গুণ করেন, 3-এর সাথে 10 গুণ করলে 3 10 কে 30, 4-এর সাথে 10 গুণ করলে 4 10 কে 40, 5-এর সাথে 10 গুণ করলে 5 10 কে 50। তাহলে দেখেন এই 50 এই 50 এই 40 এই 40, তাহলে এইখানে যেটা নেই সেটা হচ্ছে 30, এটা হচ্ছে 30, তাহলে সঠিক উত্তর হবে কোনটা? 30। দেখেন আমরা অনুপাতকে প্রয়োজন অনুযায়ী গুণ করে দেখব। আগের অঙ্কে কত দিয়ে গুণ করেছিলাম? 3 দিয়ে। এইবার অঙ্কে গুণ করেছি কত দিয়ে? 10 দিয়ে। কোনো কোনো অঙ্কে 5 দিয়ে, এরকম ভিন্ন ভিন্ন এই অনুপাতকে জাস্ট গুণ করলে এই ধরনের অঙ্কগুলো সহজেই হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আহ, এবার কিছু আমরা সাধারণ জ্ঞান করব। সাধারণ জ্ঞান। দেখেন প্রশ্নের উত্তর দেন যে বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? দ্রুত অ্যান্সার দেবেন। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? আর রেজা রেজা, জুয়েল, জোনায়েদ সহ অসংখ্য জন সঠিক উত্তর দিয়েছেন। বৈশাখী এটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর, 3টা নৃগোষ্ঠীদের উৎসব আছে। বইতে বইতে কি, সাথে কি, আর বিতে কি হয় সেটা একটু বলতে হবে।
দেখেন এটা হচ্ছে বৈশাখী